আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হৃদয় ভাইয়ের সাথে তোমাদের কোষ রসায়ন পর্ব 5। ঠিক আছে, পর্ব 5-এ হৃদয় ভাই তোমাদের সাথে চলে আসছি আমাদের বায়োলজি ফার্স্ট পেপার কোর্সে। তো আমরা ধাপে ধাপে শর্করা, আমিষ, অ্যামিনো অ্যাসিড সব কিছু পড়েছি। আজকে আমরা চর্বির উপর নিয়ে পড়ব, চর্বি নিয়ে জানবো, চর্বি নিয়ে বিস্তারিত শিখব সব কিছু। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। পর্ব ওকে, সো আজকে আমাদের পর্ব 5-এর কন্টেন্ট হচ্ছে চর্বি। ওকে, আজকের কন্টেন্ট চর্বি নিয়ে, বুঝতে পারছো? পর্ব 5, ঠিক আছে? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো কিনা? তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এই যে জানাবা বায়োলজি ফার্স্ট পেপার কোর্সের কথা, যেখানে হৃদয় ভাইয়া তোমাদেরকে এত ডিটেইলসে আসলে পুরো কোষ রসায়নের মতো একটা জটিল চ্যাপ্টার, যেটা আসলে এমনভাবে পড়িয়ে দিচ্ছি যে তোমার অ্যাডমিশনে গিয়েও তুমি কোনো ধরনের প্রবলেম ফেস করবা না। তোমার যা লাগবে এই চ্যাপ্টারে সব কিছু হৃদয় ভাইয়া এইখানে তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি ইনশাল্লাহ। এই লেকচার শেষে তুমি এই পুরো অধ্যায়ের লেকচার শেষে তুমি দেখবা যে তোমার পড়াশোনা অনেকটাই এগিয়ে গিয়েছে, তুমি অনেকটা গুছিয়ে নিতে পারছো, সবকিছু সুন্দরভাবে হয়ে গেছে। ওকে, আচ্ছা, আমাদের সাথে 27 জন যুক্ত হয়ে গেছো, ফাইন। ওকে, সো দেখো লিপিড, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, 15 তারিখের আগে আরে আমাদের চ্যাপ্টার আগামী পরশু শেষ। আগামী পরশুই আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে? আগামী পরশুই আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সো তোমার 15 তারিখ অনেক দেরি, তুমি বলতে পারো হচ্ছে 11 তারিখেই শেষ, 11-12-তে শেষ হয়ে যাবে, বুঝছো? আমাদের আজকে চর্বিটা শেষ হয়ে যাবে। চর্বি মোটামুটি মোটামুটি ছোট হালকাই, এত বড় না। এরপরে থাকবে এনজাইম। ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। কি সবাই কি লেকচার টেকচার করো না? না, পড়াশোনা বাদ দিয়ে দিছো ফার্স্ট ইয়ারের ওই পোলাপান, টিপিক্যাল পড়াশোনা করে না, কিছু না। অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের এস্টারকে কি বলা হয়? লিপিড। তাহলে কি বলতেছি দেখো, অ্যালকোহল, অ্যালকোহল, ঠিক আছে, খেয়াল করো, অ্যালকোহল ও কি বলা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের এস্টারকে, মানে গঠন দুইটাকে একসাথে। এখন এইখানে একটা কথা, লিপিডে কি অ্যালকোহল কোনটা থাকে? অ্যাকচুয়ালি থাকে হচ্ছে তোমার গ্লিসারল। আমরা এটা নিয়ে আসতেছি ডিটেইলসে। তো মেইনলি মানে গ্লিসারল কি এক ধরনের অ্যালকোহলের মধ্যেই পড়ে। তাহলে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড এই দুইজনের এস্টার, মানে দুইজনের যে বন্ধন, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় ভাইয়া লিপিড। তাহলে লিপিড ইজ ইকুয়াল টু ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল। আচ্ছা, তো এখন এই লিপিডের মধ্যে দেখো বলছে যেগুলো একটু শক্ত তাদেরকে বলা হয় চর্বি। চর্বি আমরা দেখছি না, গরুর চর্বি খাইছো না? তাহলে একটু কি, হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো একজন বলছে ভাইয়া কিন্তু যখন বলি ক্লাস করতে কষ্ট হলেও ভাইয়া ক্লাস শেষ করে না, তখন তারা কেউই আর এই ক্লাস করতে যায় না। আচ্ছা, না, ক্লাস করতে শেষ কষ্ট হলেও এটা হচ্ছে যে কিছু ব্যাপার থাকে যে ম্যাক্সিমামই তোমরা রেকর্ডেড ক্লাস করো, মানে ওয়েবসাইটে গিয়ে ক্লাস করো। তো তখন দেখা যায় যে তোমাদেরকে ওইটা থাকুক, মানে আমি চাই যে এমনভাবে মানে পড়াটা যেন খাপছাড়া না হয়, যে আজকে চর্বির একটু পড়াইলাম, কালকে গিয়ে আবার মানে এনজাইমে মানে মানে একটা গোজামিল হয়ে গেল, মানে ব্যাপারটা তখন। এ কারণে আমি চাই যে একটা টপিক একটা জায়গায় যে যেন শেষ হয়ে যায়, যেন তোমরা বুঝে নিতে পারো যে আচ্ছা এতটুকুর মধ্যে আমিষটা শেষ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক,
এখন আসো যে আমরা এই লিপিডের মধ্যে যেটা একটু শক্ত এবং কঠিন সেটাকে আমরা বলি স্নেহ বা চর্বি, এবং যেটা একটু তরল লিপিড তাকে বলা হয় তেল। তাহলে যেটা তরল, তরল লিপিডকে কি বলা হয় বলতো? তরল লিপিডকে বলা হয় তেল। তরল লিপিডকে বলা হয় কি? তেল। আচ্ছা, এখন উৎসের এই জায়গাটায় আসি, প্রাণীজ চর্বি। উৎসের এই জায়গাটায় আসি, এটা হচ্ছে প্রাণীজ চর্বি, ঠিক আছে? প্রাণীজ চর্বি। আচ্ছা, তাহলে আমরা এই যে চর্বিগুলাতে দেখি না চর্বি, এই যে বিভিন্ন মাংসের সাথে চর্বি থাকে, এগুলাতে থাকে চর্বি। আচ্ছা, আর তরল যে লিপিড তেল, মানে তুমি দেখো সয়াবিন তেল, এগুলাতে কি আছে? তেল। যত সরিষার তেল বলো, যা তেল বলো, সবগুলাতেই এই তেল। তাহলে যেটা তরল লিপিড সেটাকে তেল, যেটা কঠিন সেটাকে চর্বি বলি আমরা। তো এটার উৎস এই যে ঘি, মাখন, দুধ, এগুলাতে কিন্তু প্রচুর চর্বি পাওয়া যায়। যেমন দুধ থেকে আমরা কি বানাই? মাখন বানাই, বাটার। দুধের যে চর্বিটা সেটাকেই বাটার বলে। এই বাটারকে আরো হিট করে 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 আরো ঘন করে আমরা ঘি বানাই। তাহলে এই যে জিনিসগুলো, এদের মধ্যে মূলত কি আছে? চর্বি পাওয়া যায়, ঠিক আছে? চর্বি পাওয়া যায়। তাহলে আমাদের উৎসগুলো কি কি? ঘি, তারপরে হচ্ছে মাখন, মাখন, দুধ, মানে দুধের যে মধ্যেই আমাদের বিভিন্ন এই চর্বি জাতীয় উপাদানগুলো আছে। এখন আমরা তো বলছি যে ওর গঠনে বেসিক্যালি আমরা কি পাবো? এই একটা লিপিড, ওর গঠনে আমরা যেটা পাই সেটা হচ্ছে ভাইয়া, এই যে দেখো ওর গঠনে যেটা পাবো একটা ফ্যাটি অ্যাসিড। এখন তুমি বলতে পারো ভাই ফ্যাটি অ্যাসিড কি জিনিস? আচ্ছা, আমি বলতেছি। একটা ফ্যাটি অ্যাসিড প্লাস একটা গ্লিসারল, প্লাস একটা কি বলতো? গ্লিসারল, ঠিক আছে? তাহলে একটা ফ্যাটি অ্যাসিড প্লাস একটা গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। এখন আমি যদি বলি ফ্যাটি অ্যাসিড জিনিসটা কি, এই ফ্যাটি অ্যাসিড জিনিসটা হচ্ছে একটা নরমাল অ্যাসিড, একটা কার্বক্সিলিক অ্যাসিড যেখানে অনেকগুলা কার্বন থাকবে। এটা বেশি কিছু না ভাই, এটা একটা অ্যাসিড। তুমি এখানে দেখো জাস্ট এই যে COOH মূলক থাকবে, মানে ধরো এরকম অনেকগুলা হ্যাঁ, অনেক কার্বন কার্বন কার্বন, এবং ওর সাথে এই যে এরকম কার্বক্সিলিক মূলক একটা থাকবে। তার মানে একটা কার্বক্সিলিক মূলক থাকবেই, সিম্পল। একটা অ্যাসিডে যেমন আমরা জানি কার্বক্সিলিক, ফ্যাটি অ্যাসিড এটা যেহেতু ফ্যাটে থাকে তাই নাম হয়ে গেছে ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, এরকম। আর গ্লিসারলটা কি? আচ্ছা, এবার আসো। গ্লিসারল বেসিক্যালি অ্যালকোহলের একটা জাত, তাই না? গ্লিসারল, অল, অ্যালকোহল, অল। তাহলে গ্লিসারল এক ধরনের অ্যালকোহল। এখন অ্যালকোহল মূলকে আমরা জানি কি থাকে বলো? অ্যালকোহলে কি থাকে? OH, হাইড্রক্সিল মূলক থাকে। তাহলে তুমি দেখো একটা গ্লিসারলে এই যে জায়গাটায় দেখো, ওর দেখো কি তিনটা হাইড্রক্সিল মূলক আছে, দেখছো? ওর মধ্যে তিনটা হাইড্রক্সিল মূলক। তাহলে আমরা গ্লিসারলকে একটা কথা বলি, ওকে বলা হয় ট্রাইহাইড্রিক। কি বলা হয় দেখো? ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ট্রাইহাইড্রিক অ্যালকোহল বলা হয়। তাহলে ওকে আমরা কি বলবো? ট্রাইহাইড্রিক অ্যালকোহল। কি বলবো বলো? ট্রাইহাইড্রিক অ্যালকোহল। বুঝছো? কারণ তিনটা হাইড্রক্সিলিক মূলক আছে, তাই ওকে বলা হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ওকে, এখন আমাদের যে ব্যাপার যে এই জায়গায় ওরা বন্ধনগুলা কিভাবে করে আমরা একটু, যদি এটা সিকিউতে এভাবে দেয় না, মানে এটার বন্ধন তোমাদের সিকিউতে দেয় না, তাও আমি তোমাদের একটু জাস্ট একটা আইডিয়া তোমাদেরকে দেখাই দিই, হ্যাঁ, যেন তোমরা একটু বুঝো। দেখো, এই যে চর্বির গঠনে, মানে লিপিডের গঠনে আমি যদি একটু বলি দেই, বলি এখানে লিপিড। ওকে, তাহলে লিপিডে আমরা যদি একটু খেয়াল করি, দেখো লিপিডে কি বলছে, লিপিডের মধ্যে কি কি আছে কি নাই, কিভাবে কি, এগুলো নিয়ে। তাহলে আমি এইখানে থেকে যদি আমরা একটু দেখি ফ্যাটি অ্যাসিড, গ্লিসারলের এই জায়গা থেকে, এরপরে যদি আমরা যাই লিপিড, লিপিডের মধ্যে, তো লিপিডে আমরা গঠনে আমরা বলছি কি কি থাকে? আর ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল থাকে। আচ্ছা, তো কি কয়টা থাকে? এখানে একটা ব্যাপার তোমাদের একটু বলি যে এক অণু গ্লিসারল, এক অণু গ্লিসারল, গ্লিসারল প্লাস
3 অণু ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, 1 অণু গ্লিসারল প্লাস ক্লাসে তো কে ক্লাসে তো ক্লাসে কি কি আচ্ছা ক্লাস। ওকে, তাহলে 1 অণু গ্লিসারল প্লাস 3 অণু ফ্যাটি অ্যাসিড, রাইট? এখন দেখো এই জায়গায় 1 অণু গ্লিসারল প্লাস 3 অণু ফ্যাটি অ্যাসিড। এখন আমরা গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডের ছবি একটু দেখবো, এদের বন্ধনটা দেখবো, এই যে এস্টার একটা বন্ধন হয় ওদের, এটা দেখবো। তাহলে দেখো এই জায়গায় যদি আমি এভাবে দেই সি এইচ এইচ ও এইচ সি, 3টা কার্বন থাকে। কয়টা কার্বন গ্লিসারলে? 3টা কার্বন, মনে রাখো। এইচ ও এইচ এইচ ও এইচ, ঠিক আছে? একটা গ্লিসারল আঁকলাম। এটা কি? গ্লিসারল। এটা হচ্ছে গ্লিসারল। আর এই দিকে কি? 3টা ফ্যাটি অ্যাসিড দিই, 3টা ফ্যাটি অ্যাসিড দিব। আচ্ছা, তো আমি এভাবে দেই। ফ্যাটি অ্যাসিডে কি থাকবে? ফ্যাটি অ্যাসিডে বলো এই জিনিসটা থাকবে না, COOH। তো এইটাকে আমি একটু মানে একটা ধরো এইখানের সাথে অ্যালকাইল, এই যে একটা অ্যালকাইল মূলক, অনেক লম্বা কার্বনের অ্যালকাইল মূলক আছে, সাথে কি এই ফ্যাটি অ্যাসিডে কি থাকে? আমার কার্বক্সিলিক মূলক। তাহলে আমি এই জায়গায় এভাবে দেই, এই COOH। আর ওইগুলা মনে করো অনেকগুলো কার্বন, এখানে ধরো 10টা কার্বন এরকম মিলে, হ্যাঁ, এটা আর দিয়ে অ্যালকাইল মূলক দিয়ে দিই। আবার সেম ওয়েতে দেখো এইখানেও ধরো আরেকটা অ্যালকাইল মূলক দিলাম, আরেকটা অ্যালকাইল মূলক, ওর সাথেও কি আছে? OH আছে, রাইট? আচ্ছা, তারপরে আসো আরেকটা দিই। 3টা বলছি না? কয়টা? 3টা ফ্যাটি অ্যাসিড। তাহলে আরেকটা দিলাম, আরেকটা, ওর সাথেও সেম CO। তাহলে দেখো আমার 3টা ফ্যাটি অ্যাসিড, আর এইটা হচ্ছে পুরাটা একটা গ্লিসারল, এর যে 3টা ফ্যাটি অ্যাসিড। এবার কি ঘটবে? এই যে দেখো ওর 3টা ফ্যাটি অ্যাসিড, তাহলে ওদের এই যে OH আছে, এখানেও গ্লিসারলে 3টা OH, ওই যে আগের লজিক, বন্ধন হবে, পানিটা বের হয়ে যাবে। তাহলে এবার কি হবে ওদের মধ্য থেকে? একটু চিন্তা করো। এদের মধ্যে এই দুইজন বন্ধন হইতে যাবে, এখান থেকে একটা পানি বের হবে, এখান থেকে একটা পানি বের হবে, আবার এই জায়গা থেকে একটা পানি বের হবে, পানি বের হবে H2O, এই জায়গা থেকেও একটা পানি বের হবে, ঠিক আছে? ওকে, তাহলে যদি এখান থেকে পানি বের হয়ে যায়, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কি বাকি থাকে বলো তো? এই জায়গাটায় ধরো OH, এখান থেকে H2O চলে গেছে, হ্যাঁ, তাহলে আমার এই জায়গায় একটা অক্সিজেন বাকি থাকে, তাই না? একটা অক্সিজেন বাকি থাকে। সেম এখান থেকেও পানি বের হয়ে গেছে, তাহলে এখানেও একটা অক্সিজেন বাকি থাকে। এইখানেও সেম 2টা হাইড্রোজেন 2টা অক্সিজেন ছিল, পানি বের হয়ে গেছে, তাহলে একটা অক্সিজেন এইখানেও বাকি থাকে, রাইট? হ্যাঁ, সেটা মুছে গেছে। তো এই যে ওরা পানি বের হয়ে গেলে ওদের প্রত্যেকের কাছে একটা করে অক্সিজেন বাকি থাকে, তাহলে এখানে কি ঘটবে দেখো, অক্সিজেনটা এই দুইটারে যুক্ত করলো, এইখানের অক্সিজেন এদের দুইজনের যুক্ত করে দিল, কারণ ওই যে চলে গেল না, তাহলে দুইজনের হাত ফাঁকা হয়ে গেছে, পানি বের হওয়ার সময় দুইজনের হাত ফাঁকা হয়ে গেছে, একটা অক্সিজেন বাকি, তাহলে অক্সিজেন দুইটারে যুক্ত করে দিল। আমরা জানি অক্সিজেনের 2টা হাত, কয়টা হাত? 2টা। সো এভাবে 2টাকে যুক্ত করে দিল। সেম এইখানেও এই, ঠিক আছে? হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। দেখো সিম্পল, জাস্ট সিম্পল। তাহলে আমার এই যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের এই যে বন্ধনটা হয়ে গেল, এইটাকেই বলা হয় একটা এস্টার বন্ড, যার মাধ্যমে এটা একটা লিপিড। এটাকে কি বলবো? এটা একটা লিপিড। দেখো সবাই বুঝছো কিনা? দেখি তাহলে ভাইয়ের সাথে এটা একটা ছবি তুলো সবাই।
আমরা একটা একটা করে স্ট্রাকচার এগুলো কমপ্লিট হয়ে গেল, দেখছো পড়া হয়ে যাচ্ছে, কিন্তু পড়া কিন্তু একটা একটা করে হয়ে যাচ্ছে, তোমরা দেখছো কিনা? তাহলে একটা ছবি তুলে রাখো ভাইয়ের সাথে, এগুলো নোটে লাগবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, সবাই বুঝছো? বায়োলজি একটা চ্যাপ্টার আগে কনসেপ্টগুলো বুঝে নিবা, এরপরে দেখবা ভাইয়ারা কোন তথ্যগুলো তোমাদেরকে লিখে লিখে পড়াচ্ছে, ওই তথ্যগুলো দাগানো বই থেকে দেখে দেখে নিজের বইয়ে পড়বা, ওগুলা এমসিকিউতে পড়বা। আর ভাইয়ারা যেগুলো কনসেপ্টগুলো বুঝাই দেয় এগুলো রিটেনে আসে, সো ওই রিটেনের পড়াগুলো আগে বুঝে তারপরে বইয়ের দাগানো লাইনগুলা বারবার পড়বা, এমসিকিউ রিটেন সব হয়ে যাবে, এবং দেখবা বায়োলজির ওগুলা দিয়ে তোমার অ্যাডমিশনও হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, নোট মিশন বায়োবসে দিতে পারো, মিশন বায়োবস এখানে দিতে পারো। ওকে, তাহলে এটা হয়ে গেল, আমরা চর্বির গঠন সবাই বুঝছো। এবার আমরা ওর বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো কি বলছে, লিপিড কেমন? বর্ণহীন। লিপিড কেমন? বর্ণহীন। চর্বির কোনো আলাদা নিজের স্বাদ আছে? নাই। গন্ধহীন, স্বাদহীন, ওর কোনো কিছুই নাই। তুমি চর্বি খালি খাও, স্বাদ পাবা। চর্বির এমনি খালি খেলে কিছু স্বাদ পাওয়া যায়? খালি চর্বি খাইলে কিছুই পাওয়া যায় না, তাই না? কিছুই পাওয়া যায় না। বাটারে মাখন, তুমি যখন একদম র মাখনটা খাবা, হ্যাঁ, ওটার সাথে তো অনেক কিছু মিশায়, তারপরে মাখনটা একটু টেস্টি লাগে আমাদের। বাট তুমি র মানে একদম খালি চর্বির ওটা খায়ও, তাহলে দেখবা কোনো টেস্ট নাই আহামরি, ঠিক আছে? কালার নাই, দেখো বর্ণহীন। বাটার কেমন একটু সাদা সাদা। তো এইগুলা লিপিড পানিতে প্রায় অদ্রবণীয়। কারণ এই যে ও কেন অদ্রবণীয়? ও দ্রবীভূত হইতে পারে না ভাই, ও পানির চেয়ে হালকা। লিপিড কি? লিপিড পানির চেয়ে হালকা, তাই এরা পানিতে ভাসে। তাহলে লিপিডের কি গঠন বলছে? এরা পানিতে ভাসে। এরা কি হয়? এরা পানিতে ভাসে। এরা পানিতে ভাসে। আচ্ছা, এরা ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে কাজ করে। এরা ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে বিরাজ করে। তাহলে দেখো, ফ্যাটি অ্যাসিডের এস্টার মানে কি? মানে অনেক ফ্যাটি অ্যাসিড একসাথে জোড়া লাগবে এরকম। তাহলে এই যে ফ্যাটি অ্যাসিড গুলা জোড়া লেগে কি তৈরি হয়? আমার লিপিড তৈরি হয়। তাহলে এই যে ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে থাকে, মানে অনেকগুলা ফ্যাটি অ্যাসিড মিলে এই এস্টার বন্ড করে এভাবে থাকে, হ্যাঁ? আচ্ছা, এইবার আসো, লিপিড পানিতে প্রায় অদ্রবণীয়। এটা অলরেডি বলছি যে লিপিড পানিতে অদ্রবণীয়, কারণ ও তো হালকা, ও পানিতে ভাসে, তাহলে ও দ্রবীভূত হবেটা কেমনে, তাই না? আচ্ছা, লিপিডকে হাইড্রোলাইসিস করলে তুমি কি পাবা? তো লিপিডকে তুমি ভাঙবা। আমরা অলরেডি বলছি যে লিপিড গঠিত হয়েছে ফ্যাটি অ্যাসিড, 3টা ফ্যাটি অ্যাসিড আর একটা গ্লিসারল দিয়ে। তাহলে তুমি ওকে ভাঙলে কি পাবা? ওকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলই পাবা। সহজ কথা, হ্যাঁ? শুধু দাগানোগুলো পড়লেই হবে? হ্যাঁ, হবে ইনশাল্লাহ। তাহলে আমরা বলছে যে ওকে হাইড্রোলাইসিস শেষে ওকে যদি ভাঙা হয়, তাহলে তুমি যেটা পাবা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পাবা। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পাবা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কি বলছে, লিপিডের এই আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে লিপিডের কি বলছে খেয়াল করো, এই লিপিডের যদি লিপিডের ওজন যত বাড়বে, হ্যাঁ,
আণবিক ওজন বাড়লে, আণবিক ওজন যত বাড়বে তত তোমার কি হবে, ওর গলনাঙ্ক বাড়বে, ওর গলনাঙ্ক তত বাড়বে। তাহলে লিপিডের আণবিক ওজনটা যত বাড়বে তার গলনাঙ্ক তত বাড়বে। ওকে, তাহলে আমরা এইটাও বুঝে গেলাম। এবার আসলে লিপিডের, তাহলে আমরা বুঝলাম যে লিপিড কি, লিপিডের বৈশিষ্ট্যটা কেমন। লিপিডের যদি তোমার ওজন বাড়ে, ধরো হইতে পারে একটাতে ফ্যাটি অ্যাসিড অনেক কার্বনযুক্ত ফ্যাটি অ্যাসিড আছে, তাহলে সেটার আণবিক ওজন বাড়বে, তাহলে ওজন বাড়লে তার গলনাঙ্ক বাড়বে, তাকে গলাতে বেশি টাইম লাগবে। ওকে, আচ্ছা, এখন আসলে লিপিডের কাজে আমাদের কি বলছে, লিপিডের কাজে আমাকে বলছে সঞ্চিত খাদ্য হিসেবে জমা রাখে। তাহলে এটা 1 নম্বরে কি, সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে। আচ্ছা, ফসফোলিপিড মেমব্রেন গঠন করে। তাহলে এই জায়গাটা কি করে, একটা ফসফোলিপিড আছে, এটাও লিপিডের একটা প্রকার। তাহলে এই ফসফোলিপিড ও কোষ ঝিল্লি গঠন করে। তাহলে ও সঞ্চিত খাদ্য হিসেবে থাকে, ও কি করে, কোষ ঝিল্লির গঠনে ওকে পাওয়া যায়। এবারে বলছে দেখো, পাতার উপরে স্তর তৈরি করে এবং অতিরিক্ত